সুপ্রভাত আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? নতুন অধ্যায় আলোচনার পূর্বে আমি তোমাদের থেকে একটু জেনে নেব আমরা পূর্ববর্তী ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটা সম্পর্কে তোমরা কতটা বা কারো আর কোনো ডাউট আছে কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা সেই সম্বন্ধে আমরা একটু জেনে নেব। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? কার্পাস চাষ নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই তো? আচ্ছা, আমি ঠিক আছে, তো আমি কার্পাস সম্পর্কে তোমাদেরকে যেটুকু তথ্য বা যেটুকু নিয়ে আলোচনা করেছিলাম তার থেকে তোমাদেরকে যা প্রশ্ন জিজ্ঞাসা করলাম মোটামুটি তোমরা সবাই তার উত্তর দিতে পেরেছো। দু একজনের একটু অসুবিধা আছে, আশা করি তারাও সেই সমস্যাটা তারা দূর করবে আর একটু মনোযোগ সহকারে পড়াশুনো করবে। ঠিক আছে? আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তার আগে একটু তোমাদের সঙ্গে একটু কয়েকটা জিনিস আলোচনা করি। আচ্ছা বলো তো, আমরা যে চিনি খাই, তাই তো? চিনি খাই তো আমরা, সবকিছুর সাথেই খাই। মিষ্টি পছন্দ করে না এমন কেউ আছে? মিষ্টি পছন্দ না করলেও প্রতিনিয়ত আমরা কোনো না কোনো কাজেই কিন্তু আমরা চিনির ব্যবহার করি। কি ক্ষেত্রে চিনি ব্যবহার করি একটু আমাকে কেউ একটু বলো হাত তুলে। হ্যাঁ, একদম ঠিক। সকালে উঠেই আমরা যখনই চা খাচ্ছি তখন কিন্তু আমরা চিনি ব্যবহার করছি। দেখা গেল এখন কিছু কিছু ক্ষেত্রে সুগার পেশেন্ট তারা হয়তো চিনি খাওয়াটা কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা চিনি খাওয়াটা পছন্দ করি। সকালে উঠে চায়ের সাথে শুরুতেই আমরা চিনি দিয়ে চাটা খাওয়া শুরু করি। আর কি কি কাজে লাগে? হ্যাঁ, দেখবে যে কোনো আমরা যদি পায়েস খাই বা যদি এখন বিভিন্ন রান্নাতেও চিনি ব্যবহার করা হয়, তারপর কেক, পেস্ট্রি, সেখানেও চিনি সরাসরি ব্যবহার না হলেও চিনিকে পাউডার করা হয়, পাউডার করে নিয়ে ব্যবহার করা হয়। যে মিষ্টি আমরা খাই সেখানেও কিন্তু অল্প কিছু পরিমাণ হলেও চিনিকে ব্যবহার করতে হয়, তাই না? তো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে চিনি আমাদের নিত্য নতুন বা দৈনন্দিন প্রয়োজনে ব্যাপক হারে ব্যবহৃত হয়। তো তোমাদের কি মনে হয়েছে এই যে চিনি আমরা ব্যবহার করছি মানে ব্যাপক হারে, এই চিনি যোগান কোথা থেকে হয়, কিভাবে হয়, বা এই চিনি তৈরির প্রধান কাঁচামাল কোথা থেকে আসে? কে বলতে পারবে চিনি তৈরির প্রধান কাঁচামাল কি? চিনি তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে আখ। ঠিক আছে? বা ইক্ষু আমরা বলতে পারি। এই আখ থেকেই, মানে আখ যেটা চাষ করা হয়, এই আখ চাষ করে সেই আখটাকে কারখানায় নিয়ে যাওয়া হয়, কারখানায় নিয়ে গিয়ে সেখানে এই আখগুলোকে পেশাই করা হয়, পেশাই করে সেখান থেকে রস নির্গত করা হয়। এই রসটাকে নির্দিষ্ট পদ্ধতিতে প্রসেসিং করা হয়, প্রসেসিং করে মানে অনেকগুলো দীর্ঘ প্রসেস আছে। সেই প্রসেসের পরেই আমরা এই চিনির রূপ পেতে পারি বা চিনি আমরা পাই। ঠিক আছে? তো যে কিভাবে এই আখ চাষ হয়, কোন পদ্ধতিতে এবং কোন পরিবেশে আখ চাষ হয়, কোন রাজ্যে আখ চাষ হয়, সেইটা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে যেটুকু আমাদের আছে সেইটা মানে ভারতীয় কৃষি আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে এই আখ ফসল সম্পর্কে আজ আমরা আলোচনা করব। পূর্বে আমরা পাঠ্যসূচি অনুসারে অনেকগুলি ফসল আলোচনা করেছিলাম,
তাই না? বাণিজ্যিক ফসল আছে, বাগিচা ফসল আছে, খাদ্য ফসল আছে। আচ্ছা, আমাকে কেউ একটু বলো, যে কার কার মনে আছে খাদ্য ফসল আমরা কি কি আলোচনা করেছি? ধান, গম, মিলেট। ভেরি গুড। আচ্ছা, বাগিচা শস্য বা বাগিচা ফসল হিসেবে আমরা কি কি আলোচনা করেছি? চা এবং কফি। ঠিক আছে। আর আরো বাণিজ্যিক যদি বলতে পারি, বাণিজ্যিক হিসাবে, বাণিজ্যিক কৃষি হিসাবে আমরা কি কি আলোচনা করেছি? একটা কার্পাস করেছি, আর আজকে যেটা করছি আখ। তো পাঠ্যসূচি অনুসারে আমাদের ফসলের, যদি সিঙ্গেল সিঙ্গেল ফসল যে আমরা আলোচনা করেছি, এই আখ আলোচনা করলে ভারতীয় কৃষির একটা অধ্যায় আমরা হয়তো শেষ করে ফেলবো। ঠিক আছে, সমাপ্ত করতে পারবো। তো দেখতেই পাচ্ছ, যেটা আখের আমি একটা ছবি দিয়েছি তোমাদের সামনে, এবং সেখান থেকে সুগার অর্থাৎ চিনি প্রস্তুত হয়, সেইটা আমি তোমাদের সামনে একটা ধারণা দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল এতক্ষণে যা বললাম? আলোচনা করতে করতে কারোর যদি কোনো জায়গায় সমস্যা হয়, আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তার সমাধানের চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনবে, এবং যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখবো, তোমরা কাইন্ডলি একটু সেগুলো নোট ডাউন করে নেবে। ঠিক আছে। আচ্ছা, তো শুরুতেই আমরা একটু দেখি অর্থকরী ফসল, যেটা তার নাম হচ্ছে আখ বা ইক্ষু। ইংলিশে এটাকেই বলা হয় সুগার কেন। ঠিক আছে, আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারাম অফিসিনারাম। এই বৈজ্ঞানিক নামগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যদি শর্ট প্রশ্ন আসে সেটা, তাহলে তোমরা সহজেই তার উত্তর দিতে পারবে। তাহলে আখের বৈজ্ঞানিক নাম কি বললাম? স্যাকারাম অফিসিনারাম। ঠিক আছে। তো আখ কি জাতীয় উদ্ভিদ? আখ হচ্ছে গ্রামানি গোত্রভুক্ত 4 থেকে 5 মিটার লম্বা তৃণজাতীয় উদ্ভিদ। দেখবে আমরা যখন ধান গম আলোচনা করেছিলাম, সেটাও এই জাতীয়ই একটা তৃণজাতীয় উদ্ভিদ ছিল। তার হাইট ছিল অনেকটাই কম। আখের ক্ষেত্রে হাইট একটু বেশি, 4 থেকে 5 মিটার। এটি ভারতের একটি অন্যতম বাণিজ্যিক এবং অর্থকরী ফসল। ঠিক আছে, কেন বাণিজ্যিক অর্থকরী ফসল সেটা আমরা পরপর আলোচনা করতে করতে আমরা এটার ধারণা অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। তো দেখো এখানে কি কি বলা হয়েছে। প্রথমেই যেটা আলোচনা করা হয়েছে শুরুতেই, আখের গুরুত্ব ও ব্যবহার। কি কি ক্ষেত্রে আখ ব্যবহার করা যেতে পারে? আচ্ছা, আখের যে গাছ, কে কে দেখেছে আর কে কে দেখেনি? হ্যাঁ, সেটা তো যারা দোকানে বা বাজারে যখন আখের যে জুস তৈরির যে মেশিন, সেখানে হ্যাঁ আখের সেটা তো আমরা আখের যে প্রধান এটা দেখতে পাই। আমি বলছি বাগানে বা ক্ষেতে, যেখানটাতে আখ চাষ করা হয়, সেরকম ভাবে কি আখ বাগান বা আখের ক্ষেত কি কেউ দেখেছো? বা কারো অনেক সময় দেখা গেল কারোর বাড়িতেও গুচ্ছ গুচ্ছ একটা নির্দিষ্ট গুচ্ছ হলো, সেখানটাতে 8-10টা আখ হতে থাকে। ঠিক আছে। আচ্ছা, কেউ কেউ দেখেছে, কেউ কেউ আবার সরাসরি দেখেনি। ঠিক আছে। তো দেখো এখানে অনেকগুলো আমি ছবি তোমাদের সামনে রেখেছি। ছবিগুলো দেখলে তোমাদের একটু পরিষ্কার হবে ধারণা। আগেও কয়েকটা ছবি দেখিয়েছি। দেখো আখের ক্ষেত, এরকম ভাবে আখটাকে খুব সুন্দরভাবে লাইন দিয়ে সারিবদ্ধভাবে আখের রেটুন, যেটা আমি বলছি সেটা পরপর বসানো হয়ে থাকে, এবং সারিবদ্ধভাবে আখগুলো দণ্ডায়মান হয়। তারপরে সেখান থেকে প্রয়োজন মতো আমরা আখগুলোকে সংগ্রহ করি। তো আখের রস থেকে, দেখো আখের রস খেয়েছো সবাই, খুব ভালো লাগে না? আরো যদি আখটাকে যদি নিজেরা মানে ছাড়িয়ে, দাঁত দিয়ে ছাড়িয়ে ছিবড়ে যেটা চিবিয়ে খাওয়া যায়, তাহলে সেটা আরো আমাদের উপকারে হয়। ঠিক আছে। তো দেখো আখের রসেরও আমি একটা ছবি দিয়েছি, আর আখের রস খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা পারলে
প্রায় সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আখের রস খাওয়ার চেষ্টা করবে। যদি প্রত্যেকদিন খাও সেটা তো আরো খুবই ভালো। ঠিক আছে? তো আখের রস থেকে চিনি এবং গুড়ও তৈরি করা হয়, আখের গুড় বলা হয়। ঠিক আছে? তো এই আখের রস থেকে যেমন নির্দিষ্ট পদ্ধতিতে চিনি তৈরি করা হয়, আবার নির্দিষ্ট পদ্ধতিতে গুড়ও কিন্তু তৈরি করা হয়। তো পৃথিবীর মোট চিনির যা চিনি উৎপাদিত হয় তার 70% কিন্তু আখ থেকে উৎপাদন করা হয়। ঠিক আছে? এছাড়াও গুড় তৈরির সময় উৎপন্ন গাদ দ্বারা মদ, সুরাসার, মোম এবং জৈব সার প্রস্তুত করা হয়। তো যখন গুড়টা তৈরি করা হয় তার থেকে একটা গাদ তৈরি হয়, সেখান থেকে মদ তৈরি করা হয়, মোমের একটা তৈরি হয়, জৈব সারও প্রস্তুত করা যায়। সতেজ আখের রস জন্ডিস রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়। দেখো, একটা নির্দিষ্ট রোগ আছে জন্ডিস রোগ, সেই জন্ডিস রোগের উপশম যদি খুব তাড়াতাড়ি পাওয়া যায়, যেটা লিভারের ক্ষেত্রে খুবই উপকারী আখের রস, সেটা জন্ডিস রোগীর প্রধান একটা পথ্য হিসাবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আখের যে ছিবড়া, দেখবে প্রত্যেকদিন এই যে যারা আখের রস বিক্রি করে বাজারে, একটা প্রচুর পরিমাণে আখের ছিবড়া তারা কিন্তু রেখে দেয়, যেখানে সেখানে ফেলে না। সেইগুলোকে শুকিয়ে কিন্তু নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তৈরি করা যেতে পারে। তারপরে সেগুলো থেকে কার্ডবোর্ড, নির্দিষ্ট পদ্ধতিতে কার্ডবোর্ড তৈরি করা যেতে পারে। ঠিক আছে? এবং সেখান থেকে জৈব সারও কিন্তু আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে? তো এই গেল আখের ব্যবহার। এখানে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রেটুন। রেটুনটা কি? রেটুন হচ্ছে আখ চাষের ক্ষেত্রে প্রথমবার, ধরো আখটা দণ্ডায়মান রয়েছে, এই যে আখগুলো দাঁড়িয়ে রয়েছে, প্রথমবার ফসল কাটার পর, ধরো আখটা তো আর আমি মাটি থেকে একদম শেকড় সমেত টেনে তুলে নিচ্ছি না, এভাবে তুলে নেওয়া হয় না। যেটুকু মাটির ওপরে আছে, মাটির ওপর থেকে একটা কিছু কাটারি দিয়ে কেটে নেওয়া হয়। তো কেটে নিলে আখের যে শিকড় সমেত যে মূলটা, সেটা কিন্তু মাটিতে লেগে থাকবে। আচ্ছা, সেই মূল থেকে যখন আবার ধীরে ধীরে চারা বেরিয়ে যায়, সেইটাকেই বলা হয় রেটুন। ঠিক আছে? তো রেটুন থেকে উৎপন্ন যে আখ হয় তা বেশ বড় হয়, মোটা এবং রসপূর্ণ এবং সুমিষ্টিও হয়। এই রেটুন কিন্তু আখের ফলনে অনেক সাহায্য করে, এতে সময় এবং অর্থ অনেকটাই কম লাগে। ঠিক আছে? দেখবে যদি কারো বাড়িতে আখের একটা গুচ্ছ এক জায়গাতে থাকে, বেশ খানিকটা 8টা থেকে 10টা আখের একটা জায়গা থাকে যেখানে অনেকগুলো আখ হয়ে আছে, যদি একবার চাষ করা হয় তাহলে কিন্তু বারবার সেখানে আর আখকে রোপণ করতে হয় না। যেটা বললাম যে ওপর থেকে যখনই কেটে নেওয়া হচ্ছে, যে শিকড় মূলটা থাকছে সেখান থেকে পুনরায় আবার আখ বেরোচ্ছে। ঠিক আছে? এরকম ভাবে বারবার আখ সেই রেটুন থেকে আখ বড় হতে থাকে এবং আখকে আবার সেই নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এছাড়াও যখন তোমার যেখানে বাণিজ্যিকভাবে আখ চাষ করা হবে, সেখানে শুধুমাত্র রেটুনের ওপর নির্ভর করে থাকলে কিন্তু হবে না। এই যে আখের যে নির্দিষ্ট অংশ থাকে, প্রত্যেকটা একটা খাঁজ থেকে আরেকটা খাঁজ নির্দিষ্ট অংশ থাকে, এইগুলোকে নির্দিষ্ট পদ্ধতিতে কেটে সংরক্ষিত করলে সেখান থেকে বীজ বেরোয়। ঠিক আছে? বীজ না, অঙ্কুরোদ্গম বেরোয়, যেটা কচি পাতা। তো সেইগুলোকে তখন সারিবদ্ধভাবে লাইন দিয়ে বড় যে ক্ষেত থাকবে সেখানে রোপণ করা হয়। সেখানে রোপণ করলে সেখান থেকে তারপরে যে কি বলবো, বেশ হৃষ্টপুষ্ট এবং ভালো প্রজাতির আখ সেখান থেকে আমরা পেতে পারি। ঠিক আছে? তো এখান থেকে কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আখের ব্যবহার গুরুত্ব আমরা জেনেছি। তো এই যে আখ কোন পরিবেশে সঠিকভাবে আখের বৃদ্ধি হয়,
এবং আখ কোন কোন পরিবেশে থাকলে আখের রসের মাত্রা বৃদ্ধি পেতে পারে বা রসের পরিমাণ কমতে পারে, সেই অবস্থাগুলো আমরা জানবো। যে কোনো চাষের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের ক্ষেত্রে আমাদের দুটি জিনিস আমাদের মাথায় রাখতে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটি প্রত্যেকটা চাষের ক্ষেত্রে একসঙ্গেই যেটা লাগে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা প্রাকৃতিক পরিবেশটা আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশের প্রথমেই আছে জলবায়ু। জলবায়ুর কোন কোন শর্ত পূরণ করে সেটা আমরা দেখব। জলবায়ু প্রথমে বলা হচ্ছে আখ হচ্ছে উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর ফসল, ঠিক আছে। আচ্ছা, এই জলবায়ুর মধ্যে উষ্ণতা, উষ্ণতা অর্থাৎ আখ চাষ করতে গেলে কতটা বা কেমন ধরনের উষ্ণতা প্রয়োজন হয় আদর্শ সেটা আমরা জানি। আখ চাষ হতে গেলে আখ চাষের উষ্ণতা হতে হবে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই আখ চাষের সময় যদি এই ধরনের তাপমাত্রা লক্ষ্য করা যায় তাহলে সেটা আখ চাষের ক্ষেত্রে আদর্শ উষ্ণতা বলে ধরা হয়। শীতকালে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম এবং গ্রীষ্মকালে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা হয় তাহলে আখ চাষ কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এবং আখের যে শর্করার মাত্রা বৃদ্ধি করার জন্য পরিণতির সময় এবং আখ যখন নির্দিষ্টভাবে যখন আরো পরিপক্ক হওয়া যেটা আমরা বলি হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে উজ্জ্বল সূর্যকিরণ প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, কি কি বৃষ্টিপাত লাগে? বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে অধিক বৃষ্টিপাত গড়ে কতটা লাগে? 100 থেকে 150 সেন্টিমিটার আখ চাষের বৃষ্টিপাত আদর্শ। অত্যাধিক বৃষ্টিপাতে আখের রস বৃদ্ধি পায় যেমন এবং শর্করার মাত্রা হ্রাস পায়। আবার স্বল্প বৃষ্টিতে কি হয়? আখে ছিবড়ার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখা গেল অতিরিক্ত বৃষ্টিপাত হলে যেমন শর্করার মাত্রা হ্রাস পেয়ে যাচ্ছে কিন্তু রসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার কম হলে ছিবড়া হয়ে যাচ্ছে। তাহলে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়াটাই এই আখ চাষের ক্ষেত্রে আদর্শ বৃষ্টিপাত হওয়া উচিত। তুহিন ও কুয়াশা, অত্যাধিক শীত মানে ঠান্ডার সময় তুহিন তুষারপাত বা শিশির আখ চাষের ব্যাপক ক্ষতি করে। তাহলে সেই জন্য শীতকালের সময় সেইভাবে আখের চাষ করা হয় না, তাই না? যেহেতু শীতের এই যে শুষ্ক শীতল আবহাওয়া আখ চাষকে ক্ষতি করতে পারে। দেখো পাশাপাশি দুটো ছবি দেখো, প্রথমে একটা আখের যে অংশ দেওয়া হয়েছে এটা আখের শুরুর দিকের অবস্থা, আর পরে দেখো আখগুলোকে কাটা হচ্ছে, পরিপক্ক আখগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আখগুলোকে বেড়ে উঠেছে, সুন্দর বৃদ্ধি হয়েছে, সেখান থেকে আখগুলোকে বাছাই করে কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আর্দ্রতা আর রয়েছে সূর্য কিরণ। রেটুন বৃদ্ধির সময় অর্থাৎ শুরুতে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে রেটুনের কথা, সেই রেটুন বৃদ্ধির সময় উচ্চ আর্দ্রতা এবং পরিণতির সময় স্বল্প আর্দ্রতা যুক্ত শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন। তাহলে যথেষ্ট পরিমাণে মানে আর্দ্র কিন্তু আবার স্বল্প আর্দ্রতা অর্থাৎ অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় সেটা আবার সমস্যার সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন, ঠিক আছে। সামুদ্রিক বাতাস, আখে রস বৃদ্ধি ও ফলনের জন্য সামুদ্রিক আর্দ্র এবং লবণাক্ত বায়ু খুবই উপকারী। তাহলে সামুদ্রিক বাতাসও কিন্তু আখ চাষের ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করে থাকে। তোমরা দেখো এই ছবিগুলো দেখলে আখ চাষের বা আখ ক্ষেত সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে হবে যে কোন পরিবেশে কিভাবে আখ চাষ বা আখের বৃহৎ বাণিজ্যিক উদ্দেশ্যে আখ চাষ করা হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক পরিবেশে জলবায়ুর অংশটা আমরা বললাম, কি কি জলবায়ুর মধ্যে কি কি ছিল আমাকে একটু বলো।
প্রথমে আমরা জেনেছি উষ্ণতা, তারপরে জানলাম বৃষ্টিপাত, তাই তো? তারপরে জানলাম তুহিন তুষারপাত শিশির, এখন জানলাম আর্দ্রতা সূর্যকিরণ, আর জানলাম সামুদ্রিক বাতাস, জলবায়ু। এরপরে রয়েছে আরো কিছু, মাটি এবং জমি। অবশ্যই আমাদের জানতে হবে যে আখ চাষ হতে গেলে কোন ধরনের মৃত্তিকার প্রয়োজন হয়, কোন ধরনের মৃত্তিকাতে আখ চাষ গ্রোথ বেশি হয়, বৃদ্ধি বেশি হয়। উর্বর চুন ও লবণ সমৃদ্ধ সুষম জল ধারণ ক্ষমতাযুক্ত পলি মাটি, অর্থাৎ যে মাটি জল ধারণ করতে পারে বেশি এবং লবণ সমৃদ্ধ হবে, ঠিক আছে, রেগুর দোআঁশ মাটি হচ্ছে আখ চাষের ক্ষেত্রে আদর্শ। তাহলে যে মাটিতে চুন এবং লবণ থাকবে এবং জল ধারণ ক্ষমতা থাকবে, সেই ধরনের মাটি অর্থাৎ রেগুর এবং দোআঁশ মাটি হচ্ছে আখ চাষের জন্য কিন্তু আদর্শ। জমি, কি ধরনের জমি প্রয়োজন? জমি হচ্ছে এমন জমি প্রয়োজন যেটা একটু ঢালু জমি। কেন? শুরুতেই বলা হচ্ছে আখ গাছের গোড়ায় জল দাঁড়ানো অত্যন্ত ক্ষতিকর। দেখো এই যে আমি আগেও একটা দেখিয়েছি, এটাও একটা দেখাচ্ছি। দেখো আখ গাছের দুদিকে সারিবদ্ধভাবে আখটাকে রোপণ করা হয়েছে, মাঝখানে ফাঁকা রাখা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আখ ক্ষেতে এগুলোকে ড্রেনও করে দেওয়া হয়, জল না দাঁড়ায়, ঠিক আছে? তাহলে যদি বৃষ্টিও হয় তাহলে বৃষ্টির জলটা ড্রেন দিয়ে, অর্থাৎ ভালো জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, তাহলে জলগুলো সেখান থেকে দ্রুত পাস হয়ে যাবে, ঠিক আছে? এবং যেহেতু যন্ত্রপাতিও কিছু ব্যবহার করতে হয়, সেজন্য আখ চাষের জন্য একটু সমতল জমিরও প্রয়োজন, ঠিক আছে? দেখো মাটিটা এরকম ধরনের মাটি, একটু জল ধারণ করতে পারবে কিন্তু জল দাঁড়িয়ে থাকবে না, কিন্তু জলটা গ্রহণ করে নিতে পারবে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে, ঠিক আছে? এরকম সমতল উর্বর মাটি, সেটা পলি মাটি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, তাহলেই আখ চাষের ক্ষেত্রে সেগুলো খুব আদর্শ হবে। বোঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রে কয়েকটি উচ্চ ফলনশীল আখ বীজের নাম বলা হয়েছে। কি কি সেগুলো রয়েছে? কো 527 বা 997, 313, 740, এগুলো হচ্ছে আখের উচ্চ ফলনশীল বীজের নাম। বিভিন্ন ভাবে এগুলো তৈরি করা হয়, সেই অনুযায়ী বৈজ্ঞানিকরা বা বিজ্ঞানীরা তাদের নামগুলো দিয়ে থাকে। আইসি 225, HM 320, POJ 2714 ইত্যাদি। এরকম কয়েকটি উচ্চ ফলনশীল আখ বীজ সচরাচর আমাদের ভারতবর্ষের বাজারে দেখতে পাওয়া যায় বা বিক্রি হয়, ঠিক আছে? বোঝা গেল এই অবধি সবার? ওকে। আমরা প্রাকৃতিক পরিবেশটা সম্পূর্ণভাবে জানলাম, এবার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো অর্থনৈতিক পরিবেশের মধ্যে আমরা এই যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই এগুলো আমরা অন্য চাষের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে আলোচনা করেছি। তো দেখো, শ্রমিক, আখ চাষ করতে গেলে অবশ্যই ব্যাপক পরিমাণ একটা শ্রমিকের ওপর নির্ভর করে থাকতেই হবে। কারণ জমি তৈরি করতে হবে, রেটুনকে পরিচর্যা করা থেকে আগাছা কাটা, আখ কাটতে হবে, এবং এই তারপরে দেখো এই যে শ্রমিকগুলো কি করছে, আখগুলো, পরিণত আখগুলোকে তারা যে অতিরিক্ত যে এগুলো রয়েছে সেগুলোকে তারা ছাড়িয়ে দিচ্ছে, ছাড়িয়ে দিয়ে এরকম ভাবে পরিবহনের মাধ্যমে আখের কারখানায় যাতে নিয়ে যেতে পারে, মানে চিনি কারখানায়, যেখানে প্রসেস হবে পরবর্তী যে কোনো পদ্ধতি, সেটা গুড় হতে পারে বা চিনি হতে পারে, ঠিক আছে? আবার এখান থেকে খুব ভালো আখগুলো বাজারে চলে যাবে, যেটা আমরা আখের রস বাজার থেকে কিনে খাই, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং চিনি কলের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন। দক্ষ শ্রমিক না হলে দেখা গেল সেই শ্রমিকটা সারাদিন কাজ করবে কিন্তু সঠিকভাবে কাজ না করার জন্য কাজটা কিন্তু এগোবে না, ঠিক আছে? আচ্ছা, এবার গেল আধুনিক কৃষি প্রযুক্তি। কি রয়েছে আধুনিক কৃষি প্রযুক্তি?
অধিক ফলন পেতে গেলে উন্নত HIV আখ বীজ, যেমন আমরা আগের আলোচনা করলাম কি কি উচ্চ ফলনশীল বীজ রয়েছে, ঠিক আছে। উচ্চ ফলনশীল আখ, বৃহৎ ও ভারী যন্ত্রপাতি এবং নাইট্রোজেন ও ফসফেট সার, কীটনাশক এবং জলসেচ, এগুলো আধুনিক কৃষি প্রযুক্তির অংশ। যে জলসেচ করতে হবে, সার প্রয়োগ করতে হবে, এগুলো দিয়েই তবে আখ চাষকে আরো উন্নত পদ্ধতিতে করা যেতে পারে। পরিবহন কি আছে? পরিবহনের ক্ষেত্রে বলা হচ্ছে আখ কাটার পর দ্রুত রস শুকিয়ে যায়, ঠিক আছে। সেই জন্য গুণগত মানও কমতে থাকে। তাই 24 ঘন্টার মধ্যে রস নিষ্কাশনের জন্য আখের ক্ষেতের সঙ্গে মাড়াই ও চিনি কলের উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা থাকা অপরিহার্য। কারণ আমরা যদি উন্নত মানের যে আখের রসটা আমরা যদি নিষ্কাশন করতে চাই, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আখটাকে আমরা একটা নির্দিষ্ট কারখানায় নিয়ে যেতে হবে। জলসেচ করতে হয় যখন বৃষ্টির যথেষ্ট অভাব দেখা দেবে, বৃষ্টি যথেষ্ট পরিমাণে হয়নি, তখন কিন্তু প্রয়োজনে জলসেচ দিতে হবে। সার, ভালো উৎপাদনের জন্য এবং যথেষ্ট বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে। সার, এখানে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে সার আখ চাষের ক্ষতি করতে পারে, ঠিক আছে। সেই জন্য পরিমাণ মতো নির্দিষ্ট সার প্রয়োগ করতে হবে। এছাড়া অন্যান্য কি কি রয়েছে? এই আখ চাষকে লাভজনক করতে গেলে পর্যাপ্ত মূলধন, বাজার এবং ক্ষেত কলের কাছে চিনির কল সেটা থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন, তাই তো? তাহলে অর্থনৈতিক পরিবেশটা বোঝা গেল। কি কি আলোচনা করলাম আমরা, বলো অর্থনৈতিক পরিবেশের মধ্যে? 1 নম্বর গেল শ্রমিক, ভেরি গুড। তারপরে আধুনিক কৃষি প্রযুক্তি। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করলাম, বলো, পরিবহন, নেক্সট জলসেচ আর সার। মনে থাকবে এই পয়েন্টগুলো যেগুলো বললাম। আমি তোমাদের বারবার যেটা একটু মনে করিয়ে দিই যে এই পয়েন্টগুলো যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা উত্তরগুলোকে লিখে আসতে পারবে যে কোনো সময়। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে পয়েন্টটা মনে থাকলে তার ভেতরের জিনিসটা তো সব ক্ষেত্রেই একই। শ্রমিক কি করে মাথায় রাখতে হবে। শ্রমিক প্রথমে রোপণ করা থেকে শুরু করে জমি তৈরি করা, আগাছা নিড়ানো, কাটা, সেখান থেকে কারখানায় নিয়ে যাওয়া, এগুলো শ্রমিকের কাজ। আধুনিক কৃষি প্রযুক্তির মধ্যে সার প্রয়োগ করা, কীটনাশক প্রয়োগ করা, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, যন্ত্রপাতির ব্যবহার, এগুলো দরকার হতে পারে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু পয়েন্টগুলো মনে রাখলে তোমরা সহজেই যে কোনো জিনিস সম্পর্কে আলোচনা করতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আখ গবেষণাগার। আখ গবেষণাগার কেন্দ্র উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। যেহেতু উত্তরপ্রদেশ আখ চাষের ক্ষেত্রে সব থেকে বেশি আখ উৎপাদিত হয়, তো আখ চাষের জন্য যেটা গবেষণাগার এই উত্তরপ্রদেশেই স্থাপন করা হয়েছে। এই পর্যন্ত কারোর কি কোনো অসুবিধা কোথাও আছে? ভেরি গুড। আমরা এতক্ষণে আলোচনা করলাম আখ চাষ হতে গেলে কি ধরনের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রয়োজন। তার জন্য যেমন অর্থনৈতিক পরিবেশ একটা গুরুত্বপূর্ণ অংশ এবং প্রাকৃতিক পরিবেশও একটা গুরুত্বপূর্ণ অংশ। তো কোন জায়গাতে, কোন অঞ্চলে, কোন রাজ্যে এই পরিবেশগুলো সব একসঙ্গে লক্ষ্য করা যায়, তাই সেখানটাতে আখ চাষ বেশ ভালোভাবে গড়ে উঠেছে। বলা হচ্ছে চাষ এলাকা এবং মোট আখ উৎপাদন, যা আখ উৎপাদন হয় তার ভারতের প্রায় 46% আখ উৎপাদিত হয় এই উত্তরপ্রদেশে, ঠিক আছে। দেখো ভারতের ম্যাপটা যদি তোমরা একটু খেয়াল করো, তাহলেই দেখবে উত্তরপ্রদেশ রাজ্যটার প্রচুর পরিমাণে যে বড় যে অংশ, সেখানে ব্যাপক পরিমাণে আখ চাষ করা হয়ে থাকে। এবং তথ্যতেও আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মোট আখ উৎপাদনের 46%, প্রায় মাঝারি মধ্যে 50% এর কাছাকাছি, হাফ। প্রধান আখ উৎপাদক জেলাগুলো হচ্ছে মিরাট, মুজাফফরনগর, বিজনর, মোর্দাবাদ, সাহারানপুর,
খেরি, দিওরিয়া, বুলন্দশহর, গাজিয়াবাদ। এবং এখানটায় এত বেশি আখ উৎপাদিত হয় বলে উত্তরপ্রদেশকে ইক্ষু রাজ্য বলা হয়ে থাকে। এখান থেকেও একটা কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, মহারাষ্ট্রে কোন কোন জায়গায় কতটা পরিমাণে আখ চাষ? দেখো ম্যাপের মধ্যে মহারাষ্ট্র দেখতে পাচ্ছ। আখ চাষ এলাকা ও মোট আখ উৎপাদনে মহারাষ্ট্র প্রায় 22% আখ উৎপাদিত হয়। ঠিক আছে। কোথায় কোথায় হয়? আহমদনগর, কোলাপুর, পুনে, নাসিক, সোলাপুর, সাতারা, তারপর হচ্ছে ওসমানাবাদ, ঔরঙ্গাবাদ জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ করা হয়ে থাকে। ঠিক আছে। আর আখ উৎপাদনশীলতায় মহারাষ্ট্র প্রথম, অর্থাৎ হেক্টর প্রতি যে আখ উৎপাদন, অর্থাৎ খুব বেশি পরিমাণে যে আখ চাষ হয়, যেটুকু পরিমাণে আখ চাষ হয় তার মধ্যে আখের উৎপাদনটা অনেকটা বেশি হয়। কর্ণাটক রাজ্য, দেখো মহারাষ্ট্রের ঠিক নিচে রয়েছে কর্ণাটক রাজ্য, আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি। এইখানটাতে এটা তৃতীয় আখ উৎপাদিত রাজ্য। প্রায় 7.5% জমিতে আখ চাষ করা হয়ে থাকে এবং এখানে জলসেচের সাহায্যেই আখ উৎপাদন করা হয়। এখানে বেলগাঁও, মান্দো, মহীশূর, বিজাপুর, শিমোগা এবং চিত্রদুর্গতে আখ উৎপাদিত করা হয়ে থাকে। এই তিনটি রাজ্য ছাড়াও অন্যান্য কয়েকটি রাজ্যে অল্প অল্প কিছু পরিমাণে আখ চাষ করা হয়ে থাকে। তার মধ্যে তামিলনাড়ু একটা রাজ্য, গুজরাট, কর্ণাটক, হরিয়ানা, পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলোতেও আখ চাষ করা হয়ে থাকে। ঠিক আছে। তো এই যে ভারতের মানচিত্রটা আমি তোমাদের সামনে রেখেছি, সেই মানচিত্র অনুযায়ী তোমরা কিন্তু এই ভারতবর্ষে আখের যে উৎপাদন, এই উৎপাদন সম্পর্কে তোমরা সঠিক ধারণা পাচ্ছ এবং যখনই তোমরা জিনিসটা নিয়ে পড়বে তখন এই মানচিত্রটা তোমাদের সামনে রেখেই জিনিসটা দেখবে, তাহলে সেটা বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে। এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে মাথা পিছু চিনির যে ব্যবহার, সেই চিনির ব্যবহারে ভারতবর্ষ হচ্ছে বিশ্বে প্রথম, অর্থাৎ ভারতবাসীরাই সব থেকে বেশি চিনি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে। বোঝা গেল তাহলে প্রধান তিনটি রাজ্য, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর রয়েছে কর্ণাটক। আর অন্যান্য কিছু রাজ্য রয়েছে সেখানে খুব অল্প পরিমাণে আখ চাষ করা হয়ে থাকে। এইখানটাতে একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে পাঞ্জাব আর হরিয়ানা। দেখবে আমরা যখন ধান গম পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে উত্তর ভারতেই বা উত্তর পশ্চিম ভারতেই কৃষিতে এত বেশি উন্নত হওয়ার কি কারণ ছিল, তাই না? তো এখানটা তো সেই জন্য আর একটা জিনিস আলোচনা করা হচ্ছে যে পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি উন্নতির কারণ কি কি। পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রধানত তাদের একটা সেই অঞ্চলে উর্বর মাটি এবং উর্বর জমি লক্ষ্য করা যায়। ঠিক আছে। সেখানে কি কি উর্বর মাটি বা কেমন ধরনের উর্বর মাটি লক্ষ্য করা যায়? যেহেতু এই যে পাঞ্জাব হরিয়ানা এই প্রদেশে সিন্ধু নদ রয়েছে এবং এই সিন্ধু নদের তার 5টি প্রধান উপনদী রয়েছে এবং তার জন্য সেইখানটাতে দেখা গেল যে নদী সংলগ্ন অঞ্চলে সমভূমি লক্ষ্য করা যায়। সেখানে উর্বর পলি মাটির প্রধান বা দোআব যেটা বলা যায় তার পরিমাণ অনেকটাই বেশি। যদি উর্বর পলি মাটির পরিমাণটা সেখানে বেশি হয় তাহলে সেখানে যে কোনো শস্য বা যে কোনো ফসল অনেক বেশি পরিমাণে কিন্তু উৎপাদিত হয়। ঠিক আছে। এটা একটা অন্যতম কারণ গেল। আর রয়েছে অনুকূল জলবায়ু। যে শস্য বা ফসল বাণিজ্যিক উদ্দেশ্যেই হোক বা জীবিকা সত্তা ভিত্তিক জীবিকার প্রয়োজনেই হোক, যে ফসলই চাষ করা হোক না কেন, সেইখানটাতে কিন্তু একটা অনুকূল
জলবায়ু লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সেখানটার জলবায়ু যেমন তোমার শীতকালের সময় যথেষ্ট নর্মাল শীত, আবার গ্রীষ্মের সময় অতিরিক্ত গরম লক্ষ্য করা যায় না, যার জন্য ফসলগুলো অন্য অঞ্চল থেকে এখানে ভালো বৃদ্ধি পাওয়া যায়, বৃদ্ধি পেতে পারে, সেটা আমরা লক্ষ্য করেছি। তো এখানকার জলবায়ুটা কেমন রয়েছে, এখানটাতে মাঝারি বৃষ্টিপাত হয় এই অঞ্চলে 50 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে, ঠিক আছে। এইরকম ভাবে বৃষ্টিপাত হয় এবং উষ্ণতাও যে উষ্ণতাটা লক্ষ্য করা যায় অর্থাৎ মাঝারি ধরনের উষ্ণতা, রবি শস্য এবং যে খারিফ শস্য, এই যা উষ্ণতা এখানে লক্ষ্য করা যায় অর্থাৎ প্রায় 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি কাছাকাছি যে উষ্ণতা, সেই উষ্ণতা এখানটাতে লক্ষ্য করা যায়। আর তোমার রয়েছে যে শীতকালে যে উষ্ণতা, যে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উষ্ণতা এই রাজ্যে কিন্তু গম চাষের ক্ষেত্রে আদর্শ। এবং কোনো কোনো বছরে শীতকালে এই অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই রাজ্যে কিছু অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, যা গম চাষের ক্ষেত্রে ব্যাপক সুবিধা ঘটায়, ঠিক আছে। এরপর রয়েছে অতি উন্নত জলসেচ ব্যবস্থা। এই দুটি রাজ্য বা এই উত্তর ভারতের পশ্চিম রাজ্যগুলো দেখা যায় যে এখানটায় যেমন খালের দ্বারাও জলসেচ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে বহুমুখী নদী পরিকল্পনা, যেখানে কোনো নদীতে বাঁধ দেওয়া হয়েছে সেখান থেকেও জলকে সংগ্রহ করে রাখা হয়, সেই বৃষ্টির জলকে সংগ্রহ করে পরবর্তীকালে খালের মধ্যে দিয়ে যে চাষযোগ্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানটা নিয়ে যাওয়া যায়। আবার সেখানটাতে শ্যালো বসানো হয়, যে ভৌম জলের সাহায্যেও সেখানে ব্যাপক পরিমাণে জলসেচ করা হয়ে থাকে। দেখা গেল অনেকটাই উন্নত পদ্ধতি, এবং এছাড়া কিছু কিছু আধুনিক কৃষি যে ব্যবস্থা, মানে কিছু যন্ত্রপাতি দিয়ে শ্রমিকের ওপরে কম নির্ভর করে, শ্রমিক তো প্রয়োজন হবেই, শ্রমিকের ওপরে কম নির্ভর করে অর্থাৎ যে অল্প সময়ে আমরা বেশি পরিমাণে সেটাকে চাষ করতে পারি বা বেশি পরিমাণে ফসল কাটতে পারি, তার ব্যবস্থা এখানে করা যেতে পারে। সেই জন্য এখানে কৃষির উৎপাদনশীলতা বেশি। এছাড়াও 1960 সালে যে সবুজ বিপ্লব লক্ষ্য করা গেছিল গম চাষকে কেন্দ্র করে, সেটা এই ক্ষেত্রে মানে এই অঞ্চলে কিন্তু সীমাবদ্ধ থেকেছে। এর প্রসার সারা ভারতবর্ষে সেইভাবে প্রসারিত হয়নি বা প্রচারও পায়নি, যার জন্য অন্যান্য অঞ্চল অপেক্ষা কৃষির বিপ্লব যদি বলা যেতে পারে তো এই পাঞ্জাব হরিয়ানা এই অংশে লক্ষ্য করা গেছে। সেই জন্য এইখানটাতে অন্যান্য ভারতবর্ষের অন্যান্য অঞ্চল ছাড়া এইখানে কৃষির উন্নতি বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। বোঝা গেল তো যে কি কি কারণে, কোন কোন কারণের জন্য পাঞ্জাব এবং হরিয়ানাতে কৃষি উন্নতি একটু বেশি অন্যান্য অঞ্চল অপেক্ষা। আচ্ছা, ভারতে আখের উৎপাদন কেমন হয়? বলছে ভারত আখ উৎপাদনে প্রায় দ্বিতীয় স্থান অধিকার করে ব্রাজিলের পরে। আর 2021-22 সালে ভারতবর্ষে প্রায় 50 কোটি মেট্রিক টন আখ উৎপাদন হয়েছিল। হেক্টর প্রতি আখ উৎপাদনে তোমার তামিলনাড়ু হচ্ছে প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয় এবং উত্তরপ্রদেশ তৃতীয় স্থান অধিকার করে। এখানটায় মনে রাখতে হবে যেহেতু তামিলনাড়ুতে অল্প জমিতে যে চাষ করা হচ্ছে সেই জন্য হেক্টর প্রতি উৎপাদনটা বেশি, কিন্তু উত্তরপ্রদেশে ব্যাপক জায়গা জুড়ে প্রচুর পরিমাণে আখ চাষ করা হচ্ছে বলে সেখানে হেক্টর প্রতি উৎপাদনটা কম, ঠিক আছে। বাণিজ্য অর্থাৎ কোন কোন দেশে ভারতবর্ষ রপ্তানি বা আমদানি করে, বর্তমানে ভারত মায়ানমার, সোমালিয়া, সুদান, শ্রীলঙ্কা, সংযুক্ত আমির শাহী, তানজানিয়া প্রভৃতি দেশে চিনি রপ্তানি করে, কারণ এক্ষেত্রে তো আখ রপ্তানি করে না, কারণ আখ কাটা 24 ঘন্টা পর থেকে তার যদি প্রসেসিং না করা হয় তাহলে রসের যে গুণগত মানটা সেটা কিন্তু নষ্ট হতে শুরু করে। এছাড়াও ভারত ব্রাজিল, কিউবা প্রভৃতি দেশ থেকেও মাঝে মাঝে প্রয়োজন অনুসারে চিনি আমদানি করে থাকে। ভারতে আখ চাষের কি কি সমস্যা লক্ষ্য করা যায়?
ভারতে আখ চাষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ১ নম্বরে জলসেচ, উৎপাদন যথেষ্ট কম। তাই জলসেচ বা সার প্রভৃতি দিয়ে এগুলো উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? যদি হেক্টর প্রতি দেখো, উত্তরপ্রদেশ এত পরিমাণে আখ চাষ করা হয়, তাও সেখানে বলা হচ্ছে হেক্টর প্রতি আখের উৎপাদন অনেকটাই কম। ভারতীয় আখের গুণগত মান বাড়ানোর জন্য এবং আখের রসে চিনির পরিমাণ বাড়ানোর জন্য আখটাকে আরো যথেষ্ট পরিমাণ জলসেচ করতে হবে। ভারতের আখের রসের অপব্যবহার, অনেক সময় রসগুলোকে বিভিন্ন ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আখের রস যাতে অপব্যবহার না হয়। সুরা সার উৎপাদনের ব্যবস্থার অভাব, অর্থাৎ যে সুরা সার রয়েছে সেটা উৎপাদনের জন্য যে প্রযুক্তি দরকার সেটা একটু অভাব লক্ষ্য করা যায়। এবং পরিমিত সারের অভাব, যে পরিমাণ সার প্রয়োগ করলে আখের উৎপাদন বৃদ্ধি পাবে সেটারও অভাব লক্ষ্য করা যায়। দেখো, আমি নিচে কয়েকটি ছবি দিয়েছি, যে ছবিতে কি আছে, প্রচুর পরিমাণে আখের একটা অংশ আমি দেখিয়েছি, সেখান থেকে আখের রস যেমন উৎপাদিত হচ্ছে। তারপরের ছবিটা দিয়েছি আখের গুড়, আখের গুড় আমরা এভাবে পেতে পারি। এরপরে অংশ দিয়ে চিনি, চিনিটা আমরা সবাই দেখেছি। ঠিক আছে? আমি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করার সময়তেই বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো জানলে তোমরা এই অনুযায়ী পড়লে আখ সম্পর্কিত সম্পূর্ণ ধারণা তোমাদের তৈরি হবে এবং তোমাদের খুব সুন্দরভাবে এই আখের অংশটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো অংশ নিয়ে আমরা আবার চলে আসব। তোমরা সবাই বাড়িতে এই অংশটা খুব ভালোভাবে দেখে আসবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত।